স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ কাঞ্চন বলছিলাম। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেসিক্যালি আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। বেসিক্যালি আজকে আমাদের অনুষ্ঠানের যে প্রধান অতিথি, আজকের এই আমিন ফিজিওথেরাপি অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ডাক্তার এম আলামিন হোসেন পিটি আছে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। বেসিক্যালি তিনি হচ্ছেন বাত ব্যথা এবং প্যারালাইসিস ও ম্যানিপুলেশন থেরাপি বিশেষজ্ঞ। তো আজকে আমাদের যে মূল বিষয়, আলোচনার যে বিষয়, হাঁটু ও কোমর ব্যথা আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ যারা আছেন তারা কিন্তু এই প্রবলেমে ভোগ করে। বিভিন্ন সময় যার কোনো চিকিৎসাও ওষুধের মাধ্যমে যেটা ভালো হয় না। তো বেসিক্যালি এই বিষয়টি নিয়ে কিভাবে হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই বিষয়গুলি সম্বন্ধে আমরা আজকে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমরা কিছু যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমগুলি সম্বন্ধে যে প্রশ্ন, সেই প্রশ্নের কথাগুলি চলে যাচ্ছি আমরা আজকের প্রশ্নতে। তো অনেক সময় দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠলে বা ভারী কোনো কিছু দেখা যায় যে বালতি ওঠাতে গেলে পিঠে চিন করে শব্দ হয়। আসলে বেসিক্যালি এই শব্দটা কেন হয় যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। এটা হচ্ছে সাধারণত আমাদের যে স্পাইন বা পিঠে যে মাংসপেশিগুলো আছে বা মাসেলগুলো আছে, এই মাসেলগুলো যদি শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায়, তখন যদি আমরা হঠাৎ করে একটা সাডেন মুভমেন্ট করি তখন এই প্রবলেমটা হয়। যেহেতু আপনি কোশ্চেনটা করেছেন যে বালতি উঠাতে গিয়ে হঠাৎ করে টান লাগে বা চিৎ করে শব্দ করে, অথবা ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে উঠতে গিয়ে যে হঠাৎ করে চিৎ করে শব্দ হচ্ছে, এটা আমাদের যে মাসেলগুলো আছে পিঠের, এটা এরকম ফ্লেক্সিবল থাকার কথা। ফ্লেক্সিবিলিটির কারণে আমরা ডানে বামে রোটেশন হতে পারি, মুভ করতে পারি, প্লাস হচ্ছে ভাঁজ হচ্ছি। যদি কখনো দেখি যে আমাদের এই মাসেলগুলো টাইট হয়ে গেছে, তাহলে লেন্থ কমে যায়। লেন্থ কমে যাওয়ার কারণে কি হয়, হঠাৎ করে যখন ব্যান্ড হতে যাব টান খাবে, আর টান খাওয়ার সাথে সাথে কি হবে, আমার ওই কোমরে চাপ লাগবে, তখন একটা চিৎ করে বা ক্র্যাক শব্দ অথবা হচ্ছে চিন করে শব্দ, যেগুলো একটা শব্দ হয়। এটার ফলে কি হয়, আমাদের কোমরের ব্যথা প্রচন্ড শুরু হয়ে যায় এবং ডানে বামে আমরা ঘুরতে পারি না, এবং আমরা যে সমস্যা প্রবলেমগুলি অ্যারাইজ করে। ফলে আমরা এই সমস্যাগুলো ভুগে থাকি সাধারণত। এটা মাসেলের ইনসাফিসিয়েন্ট মুভমেন্টের কারণে, অর্থাৎ মাসেলের প্রপার মুভমেন্ট না থাকার কারণে এই সমস্যাটা হয়। তো এটা থেকে বাঁচার কি ধরনের উপায় বা চিকিৎসা পদ্ধতি? আসলে এটা থেকে যদি বাঁচতে হয় আমাদের, তাহলে অবশ্যই আমাদের যে পিঠের মাসেল বা মাসেলের যে ফিটনেস, এটা দরকার। যদি আমাদের ফিটনেস কমে যায় বা ফিটনেসের প্রবলেম হয়, তাহলে এই জিনিসটা হয়। যেহেতু মাসেলের ফিটনেস হচ্ছে ঠিক করা যায় বা মাসেলটাকে লুজ করার বা সফট করার একটা রাস্তা হচ্ছে ম্যানুয়াল বা ম্যানিপুলেশন ফিজিওথেরাপির মাধ্যমে। ম্যানুয়াল ম্যানিপুলেশন ফিজিওথেরাপি যদি করা যায়, তাহলে এটা পুরোপুরি ভালো হয়ে যায় এবং আবার ওই রোগীটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং নর্মাল লাইফে ফিরে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। বেসিক্যালি যে অনেক সময় দেখা যায় আমরা শীতকালে বা যে কোনো সময় হাঁচি কাশি অনেক সময় আমরা দেই। তো হাঁচি কাশির সময় অনেক সময় এই দেখা যায় পিঠে বা কোমরে একটা ব্যথার অনুভব হয় মানুষের। তো এর সাথে কি হাঁচির সাথে এর ব্যথা হওয়ার কারণগুলি কি আসলে? ধন্যবাদ আপনাকে, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের অনেক রোগী এই কোশ্চেনটা আমাদেরকে করে থাকে বা বলে থাকে যে স্যার, আমাদের হাঁচি কাশি দিলে হঠাৎ করে কেন ব্যথা হচ্ছে, বা অনেক সময় রোগীরাও বলে যে হাঁচি কাশি দেওয়ার সময় আমার প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে এবং মনে হচ্ছে জান বের হয়ে যাচ্ছে এই অবস্থা, এবং সর্বোচ্চ ব্যথাটা যদি হয় তখন এটা হয়। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের এখানে স্কেলেটাল আছে এবং স্পাইন, এটা বুঝাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে বোনস, একটা একটা করে বোনস আছে। বোনসের মাথায় একটা চাকতি বসানো আছে, প্লাস এটা হচ্ছে একটা রাবারের মতো এখানে দেখানো হয়েছে, কিন্তু এটা আমাদের কার্টিলেজ থাকে অনেক সময়। এইটাকে বলি আমরা, এটার ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস পালপোসাস। নিউক্লিয়াস পালপোসাসটা ভিতরে থাকে এবং অ্যানুলাস ফাইব্রোসাসটা বাইরে দেখতে পাচ্ছি আমরা। এইটা হচ্ছে আমাদের ডানে বামে সব দিকে মুভ করার জন্য কাজ করে। তো আমরা যে সাধারণত গাড়িতে স্প্রিং দেখি জাম্পিং করে, তো ঠিক আমাদের এই ডিস্কটা হচ্ছে জাম্পিং করার জন্য, ডানে বামে মুভ করার জন্য, এই সমস্ত মুভমেন্ট কাজ করে থাকে। তো প্রিয় দর্শক, যখন এই ডিস্কটা
এই নার্ভ রুটে কম্প্রেশন হয়। প্রিয় দর্শক দেখুন এখানে একটা হলুদ নার্ভ আছে, এই যে এটা ছড়িয়ে যায় বাইরে সাইডে, আর এটা হচ্ছে পিছনে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড বলি আমরা। যদি এই ডিস্কটা এভাবে বাল্জ হয়ে, অর্থাৎ এই যে দেখুন বাঁকা হচ্ছে, হাঁচি কাশিটা কি হয় যে সাডেন কাশি দিল, এই মুভমেন্টটা হলো আমাদের। এই মুভমেন্টটা হওয়ার সাথে সাথে নার্ভে একটা চাপ খায়, চাপ খেলে কি হয় সাথে সাথে আমাদের একটা চিৎ শব্দ, মানে চিৎ করে কম্প্রেশন হওয়ার কারণে একটা কাশি বা হাঁচির সময় প্রচন্ড পরিমাণে পেইন হয়, কারণ এই এরিয়াটা তখন ইনফ্লেম থাকে, অর্থাৎ ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশনের কারণে এই জিনিসটা হয়। সাধারণত যাদের পিএলআইডি থাকে বা পিএলআইডি সমস্যা থাকে, পিএলআইডি জনিত কারণে আমাদের এই প্রবলেমটা আমরা দেখে থাকি সাধারণত। পিএলআইডি হওয়ার পর দেখা যাচ্ছে যখন হাঁচি কাশি আমরা দিয়ে থাকি তখন এই পেইনটা বেশি হয়। পিএলআইডি বলতে মানে কি বোঝায়? যদি পিএলআইডি বলতে পিতে হচ্ছে প্রোলাপস, এল এ লাম্বার, আর আইতে ইন্টারভার্টিব্রাল, আর ডিতে হচ্ছে ডিস্ক। অর্থাৎ এখানে যে ডিস্ক গুলো আছে এটা প্রোলাপস হয়, অ্যাজ লাইক আমার মুখে দেখাচ্ছে আপনাকে, এরকম ফুলে গেল, ফুলে যে অর্থাৎ এই জিনিসটা বের হয়ে নার্ভ রুটে কম্প্রেশন করে। নার্ভ রুটে কম্প্রেশন হওয়ার কারণে ঝিঝি, ভার ভার, অবশ অবশ, প্রচন্ড পরিমাণে বার্নিং হতে পারে, জ্বালাপোড়া হতে পারে, পায়ে ব্যথা নেমে যেতে পারে। এসব প্রবলেমগুলো আমরা দেখে থাকি সাধারণত। তবে এটার ম্যানিপুলেশন থেরাপি যেটা কাজ করে, যে আপনার যে ডিস্কটা কম্প্রেশন হয়ে গেছে বা নার্ভ রুটের টাচ খেয়ে আছে, আমরা এটার কারণ হচ্ছে মাসেলগুলা বা লিগামেন্ট বা টেন্ডনগুলো, অর্থাৎ বাংলা ভাষায় আমরা বলতে পারি রগের সমস্যা। এই রগের কারণে এই জিনিসটা হয়ে থাকে সাধারণত। থ্যাংক ইউ সুন্দর করে বলার জন্য। আমরা অনেক সময় অনেক ডক্টর বা বিভিন্ন সময় টক শো বা অন্যান্য যে প্রোগ্রামগুলি হয় বলতে শুনি যে আপনার মেকানিক্যাল প্রবলেম হয়েছে আর কি। তো আর মেকানিক্যাল প্রবলেম আবার অনেক সময় বলে যে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন। তো এই দুটি বিষয় সম্বন্ধে আমাদের যদি বলতেন একটু। ধন্যবাদ আপনাকে। মেকানিক্যাল এবং প্যাথোলজিক্যাল যে পেইনটা, আমাদের সাধারণত পেইন দুই ধরনের হয়ে থাকে। একটা মেকানিক্যাল কজ, মেকানিক্যাল প্রবলেমের জন্য হয়, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল মানে কারণে হয়ে থাকে। তো মেকানিক্যাল প্রবলেমটা হচ্ছে এটা যে আমাদের যে চলাফেরা করছি, মুভমেন্ট করছি, এটার একটা পশ্চার আছে, নর্মাল পশ্চার আছে। আমরা সাধারণত অ্যাবনর্মাল পশ্চারেই বেশি বসে থাকি। ছোট থেকেই দেখা যাচ্ছে আমাদের অভ্যাসগত কারণে আমরা সোজা হয়ে বসি, লং টাইম বাঁকা হয়ে বসি। কম্পিউটার চালাচ্ছি এভাবে বাঁকা হয়ে, এভাবে ডেস্কটা একটু এদিকে এভাবে নিয়ে নিয়েছি আমি, বা এদিকে ঘুরে যাচ্ছি। ফলে কি হচ্ছে, আমার যে নর্মাল মাসেলগুলা থাকার কথা বা মাসেলের যে নর্মাল পশ্চার থাকার কথা, সেটাকে আমি রোটেট করে রাখি বা তাকে অ্যাবনর্মাল পশ্চারে নিয়ে যায়। অনেক সময় কুজু হয়ে বসি বেশি, সোফাতে বসে আছি অ্যাবনর্মাল ভাবে, টিভি দেখতেছি অ্যাবনর্মাল ভাবে বসে, সোজা স্ট্রেট বসছি না কখনো। এটা লং টাইম থাকতে থাকতে একটা মেকানিক্যাল চেঞ্জ আসে আমাদের স্পাইনে বা আমাদের যে ভার্টিব্রা বলতে পারি, অথবা আমাদের যে পিঠের মাসেলগুলোতে। এই যে মেকানিক্যাল চেঞ্জটা, এই চেঞ্জের কারণে যে পেইনটা হচ্ছে, সাধারণত এটাকে আমরা মেকানিক্যাল চেঞ্জের কারণে পেইন বলতেছি। আর একটা যে প্যাথোলজিক্যাল পেইন হচ্ছে সাধারণত পটস ডিজিজ বলি যেগুলোকে, অথবা স্পাইনাল টিবি। স্পাইনাল টিবি যদি হয়, স্পাইনাল টিবির কারণে অনেক সময় পেইনটা হয়। তো স্পাইনাল টিবি আমরাকে বলি, এটাকে হচ্ছে প্যাথোলজিক্যাল পেইন বা প্যাথোলজিক্যাল ডিজিজ বা প্যাথোলজিক্যাল প্রবলেম। প্যাথোলজিক্যাল প্রবলেমের জন্য যে পেইনটা হচ্ছে সেটা প্যাথোলজিক্যাল পেইন বলছি। তো স্পাইনাল ডিজিজ, স্পাইনাল পটস হয়, অথবা ওই যে স্পাইনাল টিবি হয়, এগুলোর কারণে যেটা হচ্ছে এটাকে আমরা প্যাথোলজিক্যাল পেইন বলতেছি বা প্যাথোলজিক্যাল কারণে পেইনটা হচ্ছে বলে। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমরা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করি বা যারা অন্যান্য যে বিভিন্ন পেশায় রয়েছেন, তো অনেক সময় দেখা গেছে যে হাঁটু ব্যথার সাথে পাশাপাশি হচ্ছে কোমর ব্যথা। তো এই মানে অনেক সময় দেখা যাচ্ছে কোমর ব্যথা প্রথমে শুরু হয়, এরপরে সেই ব্যথা আবার হাঁটুর মধ্যে চলে যায়। তো এর পিছনে কি কোনো যোগসূত্র রয়েছে দুইটা রোগের পিছনে আসলে? জি জি, আসলে এই কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার সাথে সম্পর্ক অনেক নিবিড়। হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা দুটা পরস্পরের সাথে হতেই পারে, কারণ কোমর ব্যথা থাকলে হাঁটু ব্যথা হবে এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আসলে কোমর এবং হাঁটু তার ডিসটেন্স কিন্তু অনেক বেশি। এইটার সাথে মানে কিভাবে কানেকশনটা হলো যদি একটু বুঝিয়ে বলতেন। কানেকশনটা হচ্ছে এরকম যে আপনার কোমর থেকে অনেকগুলা মাসেল হাঁটু পর্যন্ত নেমেছে, পা পর্যন্ত নেমেছে। যদি পায়ে বা কোমরে কোনো জায়গাতে পেইন হয়, এটা আস্তে আস্তে ডিটোরেট করতে পারে নিচের দিকে বা রেডিয়েট করতে পারে, রেডিয়েটিং পেইন বলি আমরা যেটাকে সাধারণত। আবার দেখা যায় যে হাঁটুর ক্ষয়জনিত কারণে পেইন থাকে, এটা আলাদা ইস্যু। কিন্তু অনেক সময় কোমরের ব্যথাটা পায়ে নামতে পারে, পায়ে নেমে হাঁটু পর্যন্ত আসতে পারে। কারণ হচ্ছে কোমরের অনেকগুলা মাসেল পায়ে নামছে, পায়ে নামার কারণে এই প্রবলেমটা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে পায়ের গোড়ালি পর্যন্ত এই পেইনটা চলে যায়। তো এটার কারণ হচ্ছে আপনার মাসেলগুলা টাইট হয়ে যায়,
সাধারণত কোমর থেকে যে পা পর্যন্ত মাসেল আছে এটা যদি লেন্থ কমে যায়, কারণ আমার তো এটার লেন্থ এত বড় হওয়ার কথা, এটা শর্ট হয়ে গেছে, আমি যখনই এটাকে ব্যান্ড করতে যাচ্ছি বা ভাঁজ করতে যাচ্ছি তখনই শর্টেনিং এর কারণে পেইন হচ্ছে। এই শর্টেনিংটার ফলে আমাদের দেখা যায় যে কোমর থেকে পেইনটা অনেক সময় পায়ে নামে, আবার দেখা যায় নার্ভের প্রবলেম আছে, কিছু কিছু নার্ভের কম্প্রেশনের কারণে অনেক সময় পেইনটা পায়ে যেতে পারে বা হাঁটুতে যেতে পারে। বুঝতে পেরেছি। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা এই বিষয়টি সম্বন্ধে অনেক ভালোভাবে বুঝেছেন যে কি কারণে আসলে কোমরের ব্যথা, সেই ব্যথা আবার হাঁটুতে গিয়ে আপনার ইফেক্ট করতে পারে। তো বেসিক্যালি অনেক সময় দেখা যায় আমাদের অনেক মানে ওজন, অনেক মাত্রাতিরিক্ত ওজন, মানে ফ্যাট আমাদের মানে থাকে অনেক মানুষের, যে ওজন নিয়ন্ত্রণে না থাকার কারণে ওজন অনেক বেড়ে যায়। তো বেসিক্যালি এই ওজন কি এই হাঁটু ব্যথা বা কোমর ব্যথার জন্য দায়ী? হ্যাঁ, এটা একটা কারণ। আমরা দেখে থাকি অনেক সময় যে হাঁটু ব্যথার কারণ হচ্ছে ওয়েট, মানুষের বডি ওয়েট। যদি আমি এখন আমার যে সাইকেলটা সাপোজ আছে, আমি এটা ভাবলাম যে আমার সাইকেলে আমার 20 কেজি নিতে পারবে, আমি তাকে করলাম কি জাস্ট 100 কেজি চাপাইয়া দিলাম, সে হয় পড়ে যাবে ভেঙে, আর না হলে কষ্ট করে যদি টানার সামর্থ্য থাকে টানবে। কয়দিন টানবে? একদিন, 2 দিন, 10 দিন টানলো, তারপরে দেখা যাচ্ছে আপনাকে ফেলে দিল, অটোমেটিক্যালি অচল হবে অথবা ভেঙে যাবে সে। তো আমাদের হাঁটুর ক্ষেত্রে যেটা হয়, আপনার বডি ওয়েট নেওয়ার ক্ষমতা আছে তার হচ্ছে 80 কেজি বা 100 কেজি, আমি হয়তো বা 110 কেজি বা 120 কেজি, বা আমার 60 কেজি নেওয়ার ক্ষমতা হয়তো বা আমি 100 কেজি। তো এটা হচ্ছে ওর ওভার ওয়েটের কারণে হাঁটুর উপর প্রচুর প্রেসার পড়ে এবং ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে হাঁটুর ফিটনেস যদি ভালো থাকে বা হাঁটুর যদি অনেক স্টেবল থাকে, তাহলে দেখা গেল অনেক কষ্ট করে অনেকদিন মানুষ চলে হয়তো বা অনেক ওয়েট নিয়ে, অনেক নিয়ে, কারণ তাদের হাঁটুর স্টেবিলিটি ভালো থাকে বলে চলতে পারে। তবে একটা না একটা পর্যায়ে এই হাঁটু ক্ষয় হয়ে বা হাঁটুতে প্রচন্ড পরিমাণে চাপের কারণে হাঁটু ব্যথা শুরু হয়। আচ্ছা, এই ব্যথা যদি হাঁটু ব্যথা মানে শুরু হয়, তো সেই ক্ষেত্রে মানে আপনি চিকিৎসা পদ্ধতি? এটার চিকিৎসা পদ্ধতি হচ্ছে, যদি ওয়েট কমাতে হবে, অবশ্যই ওয়েট কমাতে হবে। যাদের হেভি ওভারওয়েট তাদের কমাতে হবে। ওয়েট কমালে দেখা যাচ্ছে যে আপনার হাঁটু ব্যথা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে এবং কমে যাবে। যদি তারপরেও ব্যথা থাকে তাহলে ম্যানুয়াল বা ম্যানিপুলেশন ফিজিওথেরাপি করতে পারেন, বা করতে পারলে এটা আশা করি কমে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমরা অনেক সময় দেখি যে আপনি যে মেকানিক্যাল পেইনের যে কথাটা বললেন, তো মেকানিক্যাল পেইন বলতে আমরা বুঝি যে আমাদের যে দৈনন্দিন যে মানে স্বভাবগত আমরা যেভাবে বসছি, মানে রং ওয়েতে পশ্চার, মানে ব্যাড পশ্চারের কারণে অনেক সময় হয়, যেভাবে আমাদের সোজা হয়ে বসা উচিত সেভাবে আমরা করতেছি না। তো এই ব্যাক পেইন বা ব্যাক সাইডে যে আমাদের পেইন হয়, এইটা মানে পেইন কিলার দিয়ে বা ওষুধ, ব্যথানাশক ওষুধ খেয়ে কি এটা ভালো করা সম্ভব? শুনেন, যদি মেকানিক্যাল পেইন হয়ে থাকে বা লিগামেন্ট মাসেল টেন্ডনের প্রবলেম থেকে থাকে, ওষুধ খেয়ে সাময়িক একটু কমবে, কিছুদিন ভালো থাকবে। আমাদের অনেক রুগী বলছে যে স্যার আমি ওষুধ খেয়েছি, আপনার ওষুধ খাওয়ার পর কিছুদিন ভালো ছিলাম, বন্ধ করেছি, আবার ব্যথা চলে আসছে। আবার অনেকে বলে ব্যথার ওষুধ খেয়ে আর কোনো ব্যথায় ইমপ্রুভ হচ্ছে না বা কাজ করছে না। এমন অনেকে বলছে ওষুধ খেতে খেতে আমি আর এখন ওষুধ খাই না, বন্ধ করে দিয়েছি, ব্যথা নিয়ে চলছি। তো প্রিয় দর্শক, এদের জন্য যেটা আমার বলা, যে আসলে কিছু কিছু পেইন আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ওষুধে কখনোই ভালো হবে না। এটার জন্য ম্যানুয়াল দিতে হবে। ম্যানুয়াল ম্যানিপুলেশন ফিজিওথেরাপির মাধ্যমে আপনার এই মাসেলগুলোকে সফট করে দিলে বোনস ফ্রি হয়ে যায়। অনেক সময় কম্প্রেশন থাকে বোনসে, মাসেল টাইট হয়ে গেলে ফলে পেইন হয়। যেমন আমাদের পিএলআইডিটা, ঝিঝি ভার ভার অবসর যেটা পায়ে চলে যায় বা ব্যথা প্রচন্ড পায়ে রেডিয়েট করে, এগুলো হচ্ছে ডিস্কের প্রবলেমের কারণে। এটা কখনোই আপনার মেডিসিনে যাবে না। আপনি যদি মনে করে থাকেন যে আমার এই পেইনটা মেডিসিনে যাবে, মেডিসিন খেয়েই কমাতে হবে, তাহলে এটা ভুল ধারণা। কারণ মেকানিক্যাল যে চেঞ্জ, ওই চেঞ্জটাকে আপনার কারেকশন করতে হবে। অবশ্যই আপনার মাসেলের যে ইমব্যালেন্স হয়ে আছে বা কোমরে শিফট হয়ে গেছে, আপনি অলরেডি বাঁকা হয়ে একদিকে শিফট হয়ে গেছেন, এই শিফট কারেকশন না করা পর্যন্ত আপনার কখনোই এই পেইন কমবে না। হয়তোবা সাময়িক একটু পেইন অংশ পেইন কিলার খেয়ে কমে, কিন্তু এই প্রবলেমটা ভিতরে থেকে যাওয়ার কারণে ভবিষ্যতে আপনাকে খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে। তো আমার যেটুকু বলা, যারা হচ্ছে এরকম মেকানিক্যাল চেঞ্জের কারণে পেইন হয়েছে, অর্থাৎ লিগামেন্ট মাসেল টেন্ডনের কারণে হয়েছে, বা যাদের রগে সমস্যা হয়ে আছে, তারা কখনোই ভাবেন না যে আমি এই ওষুধ খেয়ে আমার এই পেইনটা আমি কিওর করব। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের একটা ধারণা আছে যে আমার ব্যথা হয়েছে মানে আমি ওষুধ খাবো এবং ওষুধ খেয়ে আমার ব্যথা ভালো করবো। তো আসলে কিছু কিছু পেইন আছে যেটা আপনার, সাপোজ হাতের উপর চাপটা লেগে আছে এইভাবে, এই চাপটা আপনি কখনোই
এভাবে না সরা পর্যন্ত কমবে না। যদি আপনি ওষুধ দেন, এই ক্ষমতা নেই ওষুধে যে এই চাপটা সরাতে পারে। তো আপনার ডিস্কে বা নার্ভে কম্প্রেশন হয়ে আছে, স্পাইনে কম্প্রেশন হয়েছে, আপনি এটা কিভাবে কমাবেন, কিভাবে আপনি সরাবেন? এটা ওষুধ কি যে ওই জায়গাটাতে ওটাকে সরিয়ে টান দিতে পারবে? ওষুধের হাত পা আছে? কখনোই না। তো আমাদের এই ধারণা থেকে অবশ্যই বের হওয়া উচিত যে আমাদের পেইন হয়েছে মানেই আমি ওষুধ খেয়ে এটা কমাবো, এই ডিস্কের প্রবলেম হয়েছে এটাও আমি ওষুধ খেয়ে কমাবো, এটা দিয়ে ভালো হবে। তাহলে আপনি হতে পারে যে আপনার ভবিষ্যতে খারাপ পর্যায়ে যাচ্ছেন আপনি, আর না হলে মনে রাখবেন যে আপনি এটা নিয়ে ভবিষ্যতে হুইল চেয়ারও আপনাকে যেতে হতে পারে। কারণ আমাদের কাছে অনেক রুগী আসে এত খারাপ অবস্থায়, 4টা-5টা মানে কি বলবো, মানে ওষুধ খাচ্ছে এবং 8টা-10টা ওষুধও খাচ্ছে, খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, হুইল চেয়ারে লাস্ট পর্যন্ত আমাদের কাছে আসে। তখন আমরা অনেক সময় অ্যাসেসমেন্ট করে যদি পজিটিভ পাই ভালো করা যায়, আর যদি দেখি যে না হয়নি তখন লাস্টে অপারেশনে চলে যায়। কিন্তু আসলে ব্যাক পেইনের যে সমস্যাটা, এটা কখনো অপারেশন যোগ্য না, বা অপারেশন না করেও আপনি আজীবন ভালো থাকতে পারবেন যদি আর্লি স্টেজে আসেন। আপনি যখন আসবেন ওষুধ খেতে খেতে একদম শেষ পর্যায়ে যখন বিছনায় চলে গেছেন, তখন আমার কাছে আসছেন, তখন তো আসলে কিছু করার থাকে না, তখন দেখা যায় আপনাকে আলটিমেটলি অপারেশনে চলে যেতে হয়। তো প্রিয় দর্শক, আমার এইটুকু আপনাদের সঙ্গে রিকোয়েস্ট বা বলা যে যারা এই পিএলআইডি বা ডিস্ক পুল-আপ জনিত প্রবলেম নিয়ে আছে, তার খুব ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি। এটার মাধ্যমে অনেক অনেক সিভিয়ার পেইনের রোগী আমাদের কাছে ভালো হয়ে যায় এবং ভালো আছে এখন পর্যন্ত, অপারেশন না করে ভালো আছে। প্রিয় দর্শক, বেসিক্যালি আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আজকে আমাদের যে মূল বিষয়টি ছিল যে আধুনিক ফিজিওথেরাপি অপারেশন বিহীন চিকিৎসা। তো আপনি যেভাবে বললেন, আসলে আমাদের সকলেরই উচিত যারা এই ধরনের প্রবলেমে মানে ভুগছেন সারা বাংলাদেশে, বেসিক্যালি একজন ভালো ফিজিওথেরাপি পরামর্শ নিয়ে চিকিৎসা করা। তো অনেক সময় দেখা যায় যে কোমরের ব্যথাটা আমাদের অনেক সময় যে আস্তে আস্তে দীর্ঘদিন পরে পায়ের দিকে চলে যায়, এটা কি আসলে মানে কি কারণে যেতে পারে আর কি, যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা আমরা রেডিয়েটিং পেইন বলে থাকি সাধারণত। রেডিয়েটিং পেইন এরকম যে কোমর থেকে পায়ে ব্যথা একদম পায়ের তলা পর্যন্ত চলে যাচ্ছে। একটু আগে আমি আপনাকে একটু বলেছি যে ডিস্কের প্রবলেমের জন্য হয়, অনেক সময় সাইটিক নার্ভের প্রবলেম থাকে, সাইটিকা হতে পারে, সাইটিক নার্ভের কারণে অনেক সময় পায়ের তলা পর্যন্ত চলে যায় ব্যথা, এবং এই ব্যথা লং টাইম থাকে। বয়স্কদের সাধারণত এই যে ডিস্কের প্রবলেম হলে অথবা সাইটিকাটা বয়স্কদের বেশি দেখা দেয়, তো যার কারণে দেখা যাচ্ছে যে একদম কোমর পর্যন্ত যায়। তো ডিস্কের যে কম্প্রেশনটা আছে বা সাইটিক নার্ভে কম্প্রেশন থাকার কারণে অনেক সময় হয়, এটা রিলিজ করে দেওয়া যায়। এটা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে রিলিজ করে দিলে এটা পুরোপুরি ভালো হয়ে যায় এবং এটা আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরে আসা যায় এটা থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক সময় দেখি যে যারা এই বিশেষ করে এই সমস্যাগুলি, কোমর ব্যথা বা অনেক যারা ভুগছেন দীর্ঘদিন যাবত, তো তাদের মানে ঝিনঝিন বা ভার হয়ে যাওয়া বা অবশ অবশ ভাব, এরকম একটা কমপ্লেইন অনেক রোগী করে। তো সেই ক্ষেত্রে আসলে মানে কি কারণে আসলে এই প্রবলেমটা বা ভার ভার অবশ অবশ ভাব হয়, যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে, খুব ভালো কোশ্চেন এটা একটা। ঝিঝি ভার ভার অবশ অবশ, এই কোশ্চেনটা আমরা সাধারণত রুগীকে করে থাকি বা কোশ্চেন করি। অনেক সময় রুগীরাও বলে যে আমার ভার হয়ে গেছে বা সারা অবশ ভাব ফিল করছি। তো এটা যেটা হয়, যাদের ডিস্ক প্রোলাপস থাকে, পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ ডিস্কে যখন কম্প্রেশন হয়ে যায় কারো, তখন এই ঝিঝি ভার ভার অবশ অবশ হয়ে যায়। আপনার পেইনটা কিন্তু ভালো, পেইন যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু এটা একটা ভালো সাইন। কিন্তু যখন পেইন কভার মানে অ্যাভয়েড করে ঝিঝি ভার ভার অবশ অবশ্যই চলে যায়, তখন বুঝতে হবে আপনি খারাপ পর্যায়ে আছেন এবং আপনার পরিস্থিতি তখন অবশ্যই খারাপ। কিন্তু যখন পেইন থাকে প্রচন্ড, এটা আমরা খারাপ বলি না, এটা অনেক সময় ভালো পর্যায়ে আছেন। কিন্তু পেইনটা পার করে যখন আপনি ঝিঝি ভার ভার অবশ অবশ্যে চলে যাচ্ছেন, তখন যে প্রবলেমটা হচ্ছে, এটা আমরা বেসিক্যালি একটা আমাদের যে নাম্বার, যার কারণে দেখা যায় যে সমস্যাটা হয়। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আজকে আমরা অনেক বিষয় সম্বন্ধে জানতে পারলাম, যে আমাদের যে আধুনিক অপারেশন বিহীন ফিজিওথেরাপি যে চিকিৎসার ব্যাপারে আমরা আসলে সারা বাংলাদেশে এই চিকিৎসা সেবা সম্বন্ধে অনেকেই আসলে অজ্ঞতার কারণে বা না জানার কারণে আমরা বিভিন্ন সময় এই রোগের মানে ভুগছি। তো আপনি যদি যারা এই সমস্ত প্রবলেমে যারা ভুগছে যে কোমর ব্যথা নিয়ে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন আসলে সমাধানের পথ কি। ধন্যবাদ।
আসলে যারা এই ধরনের পেইনগুলো নিয়ে আছেন, যেমন ব্যাক পেইন, নেক পেইন, লং টাইম ভুগছেন, অনেক দিন হয়তোবা নামাজে বসতে পারতেছেন না ব্যথার কারণে, কোমর ব্যথার কারণে নামাজে বসা বাদ দিয়ে দিয়েছেন, মসজিদে গিয়ে টুল ব্যবহার করছেন অথবা চেয়ার নিয়ে নামাজ পড়তেছেন, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা অবশ্যই আপনার একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করান। আপনার যে আশপাশে ফিজিওথেরাপিস্ট যদি থেকে থাকে, ভালো ম্যানুয়াল গ্র্যাজুয়েশন যারা করেছে এরকম ফিজিওথেরাপিস্টকে দেখান, এবং দেখানোর পর তারা আপনাকে অ্যাসেসমেন্ট করে বলতে পারবে যে আপনার কতটুকু এটা ইমপ্রুভ করা সম্ভব এবং আপনি কতটুকু ভালো হবেন। তো অ্যাসেসমেন্ট করলে বোঝা যাবে, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাকে আমরা বুঝতে পারবো যে আপনি কতটুকু প্রবলেমে ভুগছেন। তো আমাদের যে ম্যানুয়াল বা ম্যানিপুলেশন থেরাপি বা এটা অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা বর্তমান যুগের। এটা হয়তো বা আগে আমরা যেটা করতাম ট্রেডিশনাল কিছু চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করতাম, ফলে অনেক রোগী দেখা যেত ব্যথা নিয়ে হুইল চেয়ারে চলে যেত, ব্যথা নিয়ে দেখা যাচ্ছে যে পঙ্গুত্ব বরণ করেছে, ব্যথা নিয়ে অপারেশন করেছে। এখন বর্তমান যুগে এই পিএলআইডি কেসের অপারেশন লাগে না, এবং অপারেশন না করেই আমাদের অনেক রোগী ভালো আছে এবং ভালো থাকতে পারে। তো যারা অন্তত এই সমস্যাগুলো যে আলোচনা করেছি আজকে আমরা, আপনারা নিয়ে আছেন বা যারা ভুগছেন লং টাইম, তারা অবশ্যই আমাদের এই ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপি, যেটা এই থেরাপির মাধ্যমে এটাকে রিকভারি করা সম্ভব এবং ভালো রাখা যায় মানুষকে, এবং সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, আজকে যে আমাদের যে অনুষ্ঠানের সাথে আপনি বিভিন্নভাবে কমেন্টস করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং যদি আপনি চান আমিন ফিজিওথেরাপি ফিটনেস সেন্টার এসে ডাক্তার আলামিন হোসেন পিটি স্যারকে আপনি দেখাতে পারেন। আপনার যে কোনো সমস্যায় স্যার আপনাদের পাশে রয়েছেন এবং অবশ্যই থাকবেন। আশা করি আপনারা আমাদের এই আলোচনার মাধ্যমে উপকৃত হবেন এবং আপনাদের যে সমস্যা রয়েছে এই সমাধানের পথ খুঁজে পাবেন। এবং ফিজিওথেরাপি বর্তমান যুগে সারা বিশ্বে আধুনিক এবং মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি, যার মাধ্যমে আপনি ব্যথা থেকে আপনার ব্যথা থেকে ব্যথামুক্ত জীবন আপনি পেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।